আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ৫ মিনিটে বায়োলজি যে জার্নি, সেই জার্নি হচ্ছে জীবন পাঠ অধ্যায়। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তো ৩ নম্বর লেকচারে আজকে আমরা খুবই সহজ একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে জীবজগৎ। তো আমরা ক্লাস 6 অলরেডি জীবজগৎ সম্পর্কে জানি। জীবজগৎটা হচ্ছে যে উদ্ভিদ আর হচ্ছে যে প্রাণী মিলে যে জগৎটা, সেটাকে আমরা বলবো জীবজগৎ। তো এই জীবজগৎটা হচ্ছে যে এবং উদ্ভিদ আর পানি মিলাই যে জীবজগৎ, সেটা দীর্ঘদিন পর্যন্ত এভাবেই ছিল। পরবর্তীতে দেখা যাইল যে জীববিজ্ঞানের দিন যাইতেছে, দিন কি হইতেছে, নতুন, নতুন জীব আবিষ্কার হইতেছে। তো যখন ভাইরাস আর ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হইলো, অর্থাৎ ভাইরাস আর হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া যখন আবিষ্কার হইলো, তখন এরা উদ্ভিদ না প্রাণী, সেটা এখন হচ্ছে যে কোথায় মানে এদেরকে অবস্থান দেবে, সেটাকে উদ্ভিদ বলবে না প্রাণী বলবে। এই প্রবলেমের কারণে পরবর্তীতে দেখা গেল আর এই হুইটেকার কি করলো, ১৯৬৯ সালে জীবজগৎকে ৫ টা রাজ্যে বিভক্ত করেন। তো এই ৫ টা রাজ্যের নামগুলা কি, কি বলেন? তিনি হচ্ছে যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই অ্যান্ড প্ল্যান্টিয়ান অ্যানিমেলিয়া ৫ টা রাজ্যে বিভক্ত করেন। তো এইটা বিভক্তর পরে কি দেখা গেছে যে আরো এটাকে আরো সুন্দর করে মডিফাই করে বা এই জীবজগৎটাকে আরো একটু সুন্দর করার জন্য মার্গুলিস কি করলেন যে ১৯৭৪ সালে ৫ টা রাজ্যকে ২ টা সুপার কিংডমে আয়ত্তভুক্ত করেন। তো এই ২ টা সুপার কিংডম কি হলো? সুপার কিংডম 1 যেটাকে প্রোক্যারিওটা, অর্থাৎ এটাকে হচ্ছে আদিকুশি, আর হচ্ছে সুপার কিংডম 2 যেটা হচ্ছে ইউক্যারিওটা, সেটা হচ্ছে প্রকৃতকুশি নাম দেন। তো এই যে আমরা বেসিক বুঝলাম যে আদিকুশ আর প্রাকৃতকুশে ২ টা সুপার কিংডম ভাগ করেন। তো এই ২ টার মধ্যে এসে ৫ টা রাজ্যকে অন্তর্ভুক্ত করেন। শুধু আদিকুশের মধ্যে মনেরাকে রেখে বাকি ৪ টা রাজ্য প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্ট, অ্যানিমিলিয়াকে প্রকৃতকুশে অন্তর্ভুক্ত করে। এইটা হচ্ছে যে মার্গুলিস হচ্ছে যে এই নতুন করে হচ্ছে যে জীবজগৎকে সাজান। তো এখন আমরা আসি যে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, যেটাকে আমরা বললাম হচ্ছে আদিকুশি। তো আদিকুশি বলতে কি বোঝায়? যেখানে হচ্ছে যে নিউক্লিয়াস হচ্ছে যে আদি থাকবে, ডিএনএ আদিগুণ থাকবে, তাই না? তো নিউক্লিয়াস সুগঠিত থাকবে না, আর ডিএনএটা হচ্ছে যে আদি ডিএনএ থাকবে, অর্থাৎ ঠিক আছে? আর প্রকৃত কোষের যেটা হচ্ছে ইউক্যারিওটা বললাম যে প্রকৃত কোষ, তো এদের কি থাকবে? নিউক্লিয়াস সুগঠিত থাকবে। তো নিউক্লিয়াস সুগঠিত আর হচ্ছে ডিএনএ বলেন এবং সকল অঙ্গাণু বলেন, এর মধ্যে বিদ্যমান থাকবে। তো এটা যদি আমরা বেসিক ডিফারেন্স বুঝি, তাহলে পরবর্তীতে একটা আমরা নিচের দিকে দেখি যে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা কোষের মধ্যে যদি আমাদের পার্থক্য আসে, এটা অনেক সময় আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তাহলে এটা ইজিলি কিভাবে আনসার করা যায় সেটা আজকে দেখব। তো এখানে ২ টা আমরা সেল দেখতেছি। একটা হচ্ছে যে প্রোক্যারিওটা সেল, অর্থাৎ এটা হচ্ছে যে আদিকোষী সেল, আর হচ্ছে যে এটা ইউক্যারিওটা হচ্ছে প্রকৃতকোষী সেল। এখানে দেখতে পারতেছি যে নিউক্লিয়াস, তারপরে নিউক্লিওলাস, এরপরে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এগুলা বিদ্যমান রয়েছে। আর প্রকৃতকোষের মধ্যে দেখেন শুধু হচ্ছে রাইবোজোম আছে, আর হচ্ছে জাস্ট কি বলা যায়, এই যে ডিএনএ বা আরএনএ, এগুলা হচ্ছে যে আদি ডিএনএ যেটাকে বলে, এগুলা বিদ্যমান। আদার্স কোনো অঙ্গাণু নাই। তো এখন আমরা যদি ডিফারেন্স লিখতে যাই, তখন কি করব? তো ডিফারেন্স লেখার আগে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো ফার্স্টে মুখস্থ করবেন। তো বৈশিষ্ট্য দেখে আল্টিমেটলি ইজিলি হচ্ছে যে আদি কোষ প্রকৃতি কোষের মধ্যে ডিফারেন্সটা লিখতে পারবেন। তো আমরা ১ম বৈশিষ্ট্য যদি বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি বলতেছিলাম? যে আদি নিউক্লিয়াস, যে কারণে এটা হচ্ছে যে সুগঠিত নিউক্লিয়াস নয়। তো এটা আদি কোষে, প্রকৃত কোষে কি থাকবে? সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তো নিউক্লিয়াস যেহেতু সুগঠিত নয়, তাহলে নিউক্লিয়াসের বাকি যে অঙ্গাণুগুলা, এগুলা আদিকোষের মধ্যে থাকবে না, তো নাই। তো প্রকৃতির মধ্যে কি সুগঠিত নিউক্লিয়াস আছে, তার মধ্যে বাকি অঙ্গাণুগুলাও আছে। এরপরে যদি আমরা বলি ডিএনএ, ডিএনএ যেহেতু আদি ডিএনএ, তার মানে এটা দেখতেছে বৃত্তাকার দেখা যাবে, আর হচ্ছে যে প্রকৃত কোষে হচ্ছে ডিএনএ হচ্ছে যে সূত্রাকার ডিএনএ, ঠিক আছে? তো এরপর অঙ্গাণু হচ্ছে যে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকে না। রাইবোজোম শুধু থাকে। আর এই প্রকৃত কোষের মধ্যে রাইবোজোম তো থাকে, সাথে হচ্ছে যে সকল অঙ্গাণু হচ্ছে বিদ্যমান থাকে। কোষ বিভাজন হচ্ছে যে দ্বিবিভাজন প্রক্রিয়া হচ্ছে যে হলো বংশ বিস্তার করে, আর হচ্ছে কোষ বিভাজন হয়। আর হচ্ছে যেটাকে আমরা বলতে পারি এমাইটোসিস প্রক্রিয়া যেটাকে বলতে পারি। আর হচ্ছে যে প্রকৃত কোষের মধ্যে হচ্ছে যে হলো মাইটোসিস আর হচ্ছে মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তো শ্বসন প্রক্রিয়া কিভাবে ঘটে? শ্বসন প্রক্রিয়া হচ্ছে যে অবাধ শ্বসন, অর্থাৎ আদি কোষে অবাধ শ্বসন ঘটে, আর হচ্ছে যে প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। তো উদাহরণ যদি আমরা বলতে চাই যে উদাহরণ, তো আদি কোষের উদাহরণ হচ্ছে যে ব্যাকটেরিয়া আর হচ্ছে যে নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ সবুজ শৈবাল। আর প্রকৃত কোষের উদাহরণ যদি বলতে পারি আমরা, যে মানুষ, তারপরে হচ্ছে গাছপালা যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল, আম, জাম, কাঁঠাল, এরপরে বলতে পারি ছত্রাক বলতে পারি, তারপরে হচ্ছে যে হলো কি বলতে পারি, পেনিসিলিয়াম বলতে পারি। এগুলো হচ্ছে যে উদাহরণ। তো আল্টিমেটলি আমরা বুঝতে পারতেছি যে ইউক্যারিওট এবং প্রোক্যারিওটের যে পার্থক্যটা বললাম, অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্যটা ইজিলি পারা যাবে। তো হোপফুলি আজকে এই পর্যন্তই। তো টিল দেন ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।